তুই কিন্তু আমার বোনকে কখনো দুঃখ দিবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে। তো এতদিন আমি জানি অনেক বিভিন্ন রকম করে আমি রাহুলদার এই বোনকে অনেক দুঃখ দিয়েছি, কিন্তু রাহুলদাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আর কোনোদিন দেবো না। এবং কিন্তু তার কাজকর্ম নিয়ে কোনো জায়গায় কম্প্রোমাইজ করেনি, কিন্তু সেই শুটিং করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটালো যে যারা শুটিংটা করছিল তারা কম্প্রোমাইজ করলো। আমার সবচেয়ে কষ্ট হয় ওর মার জন্য, কারণ একটা মায়ের সামনে সন্তানের মৃত্যুটা অভাবনীয়। চলে যায়, থেকে যায় তার ছোঁয়া, থেকে যায় কিছু কথা, কিছু নীরব ব্যথা। যে দিন রাতে আনন্দ দিয়েছিল সকলকে, আর সেই ভুলে গিয়েছে, চলে আছে তার আমাদের সবার হৃদয় মাঝে। যে রাহুল, যে বাবু একদিন সারা বিশ্বকে, সারা প্রত্যেকটি মানুষকে, বাংলা চলচ্চিত্র জগতের মানুষকে হাসিয়েছে, তার অভিনয়ের মুখে কেঁদেছে, তার অভিনয়ের হাততালি দিয়েছে, তার অভিনয়ে মানুষ আপ্লুত হয়েছে। টেলিভিশন সিরিয়াল তৈরি হচ্ছিল, আপনারা সকলেই জানেন। ন্যূনতম সুরক্ষা ব্যবস্থার অভাবে আমরা হারিয়ে ফেললাম। স্মরণ করা তো উচিত, কারণ কিন্তু স্মরণটা করতে হবে এটা ভাবতে পারিনি কোনোদিন। কারণ আমার পুত্র সম এবং আমার ছেলের বন্ধু, এবং আমার ছেলের বন্ধু হিসেবে আমার ছেলের সঙ্গে একটু বেশি পরিচয়, ওদের সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়ানো, আড্ডা মারা, বেড়াতে যাওয়া, কিন্তু আমার সঙ্গে যথেষ্ট ছিল, কারণ ওর আমাদের নাটকের মাধ্যমে ছিল। তার কারণ ওর বাবা বড় মামার সঙ্গে অভিনয় করতেন, পরে আমার মামাতো দাদার সঙ্গে অভিনয় করতেন, এবং রাহুল নিজেও নাটকের সঙ্গে জড়িত ছিল। এবং আমার খুব ভালো লাগতো, একটা গুণী ছেলে, কিন্তু তার কাজকর্ম নিয়ে কোনো জায়গায় কম্প্রোমাইজ করেনি। কিন্তু সেই শুটিং করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটালো যে যারা শুটিংটা করছিল তারা কম্প্রোমাইজ করলো। They compromised with the security, they compromised with the safety of the artists, এবং রেজাল্ট হলো যে রাহুলকে হারালাম, যেটা একেবারেই কাম্য নয়। এভাবে যেন না হয় আর কোনোদিন, সেইটাই আমাদের কাম্য। এবং সেই জাস্টিস ফর রাহুল এর অনুষ্ঠানে আমরা এসেছি এইটাই সবাইকে জানাতে, যে সবাই এইভাবে সচেতন হন, যেন এইরকম ভাবে হেলায় কাউকে হারাতে না। এরকম ভাবে রাহুলের চলে যাওয়াটা একেবারেই আমরা মেনে নিতে পারছি না। কাজে আমরা যারা এটার সঙ্গে জড়িত ছিলেন তাদের কেউই কিছু বলছেন না, পরিষ্কার করে কিছু জানাচ্ছেন না। এইটাই খুব আশ্চর্যের ব্যাপার এবং ভালো লাগছে না। আমি আশা করছি তাদের সুবুদ্ধি উদয় হবে এবং তারা শেষ পর্যন্ত হয়তো বুঝতে পারবেন যে তারা গাফিলতি করেছিলেন। আমাদের তরফ থেকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের তরফ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে তাদের সঙ্গে কেউ কাজ করছে না। এটা কতদিন ধরে চলবে কে জানে। এইটা সত্যি ভালো নয়, তার কারণ এই সিরিয়ালটা বন্ধ হয়ে গেলে আরো অনেকের রুটি রুচি জড়িত, তো এই জন্য তারা যত তাড়াতাড়ি এটা সমাধান করতে পারেন তত ভালো। আজকে এই জাস্টিস ফর রাহুল প্রোগ্রামটা হচ্ছে শ্রমজীবী ক্যান্টিনের উদ্যোগে, যারা বহু বছর ধরে এই কাজটা করে আসছেন, বিশেষ করে কোভিড এর সময় থেকে। বোধহয় 2200 দিন হয়ে গেল
নিরন্তর চলেছে সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। তো সেটা চলে যাবে। এটার সঙ্গে রাহুলও যুক্ত ছিল, আমরাও যুক্ত ছিলাম। আমি আশা করছি যে এইরকম ধরনের আরো অনুষ্ঠান হবে এবং লোকজন বুঝতে পারবে যে এটা খুব একটা সাধারণ ঘটনা নয়, এটা একেবারেই কাম্য ছিল না, এরকম যেন আর না হয় সেই জন্য লোকে সবাই একটু সচেতন। আমার সন্তান সম, আমার খুবই কাছের। আমার শেষ যে কাজটা করতে করতে আমি অসুস্থ হলাম, সেই কাজটা ওর সঙ্গে দিন রাত এক জায়গায় বসা, এক জায়গায় গল্প করা, খাওয়া দাওয়া। সে মানে ও সমস্ত খাওয়া দাওয়ার গল্প ও জানতো, মানে 5 স্টার হোটেল থেকে শুরু করে রোড সাইড শান্তি অব্দি কোথায় ভালো খাবার পাওয়া যায়, এইসব নানান রকম গল্প আড্ডা কত কি হয়েছে। তার আগেও আমি ওর সঙ্গে আরেকটা মেগা সিরিয়াল করেছি, ওয়েব সিরিজ করেছি। আমার খুবই কাছের ছিল, আর আমার এই ধাক্কাটা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তো আমার সবচেয়ে কষ্ট হয় ওর মার জন্য, কারণ একটা মায়ের সামনে সন্তানের মৃত্যুটা অভাবনীয়। আমার আর কিছু বলার নেই। প্রথমে বলি যে আমরা যে পেশার সঙ্গে যুক্ত আছি সেখানে আমাদের গুছিয়ে কথা বলাটা আমাদের কাজের মধ্যে পড়ে এবং আমাদেরকে এটা শেখানো হয়, শিখতে হয়। কিন্তু আজকে কিন্তু পারবো না, আজকে হবে না। গুছিয়ে কথা বলাটা আজকে খুব কঠিন হবে, তাই একটু খাপছাড়া ব্যাপার হবে একটা। আমি তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আর রীতিমার হয়েও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই রাহুলদা আমাকে যতটা ভালোবাসতো আমার থেকে অনেক বেশি ভালোবাসতো তার এই বোনকে, এবং ওদের যে সম্পর্কটা ছিল তাতে রীতিমার পক্ষে আজকে কথা বলা খুবই কঠিন। তাই ও একটু সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি ওর হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রীতিমা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। এইখানে এসে যে কথা বলতে হবে এটাই ভাবিনি আসলে। ভেবেছিলাম যে রাহুলদার পরিবার, রাহুলদার বিজয়গড়, রাহুলদার নাট্যকলা স্কুল, এরা সকলে যারা একেবারে ছোটবেলা থেকে তাকে দেখছে, তারা যখন একটা স্মরণ সভার আয়োজন করেন তখন সেখানে ডাক করলে আসতেই এবং সকলের কথা শুনবো বলেই আসবো ভেবেছিলাম। কিন্তু এই সুনন্দদার কথা শুনেই বোঝা গেল যে মানুষগুলো, যে মানুষ তাকে 40 বছর চেনে আর যে মানুষ তাকে 3 বছর চেনে, তাদের সকলেরই কিন্তু অভিজ্ঞতা একই রকম। মানে এটা খুব অদ্ভুত ব্যাপার যে যে তাকে 3 বছর চেনে, যে তাকে 1 বছর চেনে, তাকেও সেই মানুষটা কিরমভাবে ছুঁয়ে গেছে যে তারও গল্প করার মতো এত 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 কিছু আছে। তারও কান্না পাচ্ছে একই রকমভাবে যে মানুষটা তাকে হাফ প্যান্ট গেঞ্জি করে রেখেছে, তার যতটা কষ্ট হয়েছে এই মানুষটার যতটা কষ্ট হয়েছে, এটা কিন্তু সচরাচর হয় না। এইটা এই মানুষটার জন্যই সম্ভব। তো আমি কি বলবো ভাবছিলাম, ভাবতে ভাবতে আমার মনে হলো যে রাহুলদা যদি এখানে থাকতো এবং এরকম একটা সকলের মন ভারাক্রান্ত হতো, সকলের খুবই একটা একটা ভারী আবহাওয়া হতো, সেখানে কিন্তু তার তার এমনই উইটস ছিল, সে এমন কিছু একটা বলতে যেত কেউ না কেউ আমরা হেসে ফেলতাম। তার এখানে এসে একটা কিছু বলে যেত, প্রচণ্ড সিরিয়াস অ্যাটমসফিয়ারের মধ্যে হাসিয়ে দিত। তো আমি চাই এই মানুষটাকে সেলিব্রেট করতে, আমি চাই তাকে তার মজার ঘটনা দিয়ে তাকে মনে রাখতে। সেই মানুষটা আমাদের খুবই কাছে, আমাদের সকলেরই খুব কাছে, কিন্তু আমি তার সঙ্গে কাটানোর এত এত মুহূর্তগুলোর মধ্যে থেকে একটা মজার মুহূর্ত একটু শেয়ার করে নিচ্ছি। আমরা একসঙ্গে বেড়াতে গেছিলাম, আমরা মানে আমার রীতিমার বিয়ের ঠিক আগে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম গোয়া ঘুরতে যাওয়া, যেটা একটু ওয়েস্টার্ন কনসেপ্টে একটা ব্যাচেলর ট্রিপ বলে একটা ঘটনা ঘটে। এটা ঠিক ব্যাচেলর ট্রিপ বলা যায় না, কারণ আমরা দুজনেই যাচ্ছি, স্বামী স্ত্রী যারা বিয়ে করবে তারা দুজনেই যাচ্ছে তাদের সকল বন্ধু বান্ধবকে নিয়ে, এবং তার মধ্যমণি হচ্ছেন তিনি। এবং আমরা সকলে মিলে এখান থেকে ফ্লাইটে রওনা হলাম, গোয়াতে গিয়ে পৌঁছলাম, 2টো গাড়ি বুক করা হলো, তাতে আমরা সকলে উঠলাম। আমরা পানাজি থেকে আমাদের যেখানে থাকার বন্দোবস্ত হয়েছিল সেখানে গেলাম,
গিয়ে পৌঁছে গাড়িটা পৌঁছানোর পরে এবং গাড়ি থেকে সবাই নিজেদের নিজেদের জিনিসপত্র নামাচ্ছে, সুটকেস নামাচ্ছে, সবার সুটকেস নামছে। হঠাৎ রাহুলদা বলছে, এই আমারটা কোথায় নেই, আমার সুটকেসটা কোথায়? এইবারে সমস্ত খুঁজে খুঁজে দেখা গেল সবার সুটকেস আছে, রাহুলদার সুটকেস নেই। এবং সেটা রাহুলদার দোষ নয়, সেটা আমাদেরই দোষ। সবার সুটকেস এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, আমরা সকলেই সেটা গাড়িতে লোড করেছি। কোনো কারণে রাহুলদা আমাদেরকে ভরসা করেছিল এবং আমরা সেই ভরসা রাখতে পারিনি, সেই সুটকেসটা ওখানে ফেলে রেখে চলে এসেছি। এবার কী করা হবে কী না করা হবে, ওখানে যেতে হবে, এয়ারপোর্ট অথরিটিসের সঙ্গে কথা বলতে হবে, আইডি কার্ড দেখিয়ে সেই সুটকেস ছাড়াতে হবে। রাহুলদা তোমার কাছে আইডি কার্ড আছে? হ্যাঁ আছে। ওয়ালেটটা খুলে বললো, কলকাতা এয়ারপোর্টে ফেলে এসেছি, সুটকেস নেই, আইডি কার্ড নেই, এবার কি হবে? এবার আমরা তো সবাই, আমাদের সকলের মাথায় হাত। তখন ইন্দ্রাশিস দায়িত্ব নিয়ে বলে যে আমি আর রাহুলদা যাচ্ছি, আমরা পানাজি এয়ারপোর্টে গিয়ে সেই সুটকেস কালেক্ট করে নিয়ে আসবো। সেখানে ও তার আগে আইডি জোগাড় করার জন্য বাবলুদাকে ফোন করা হলো যে বাবলু আমার এই আইডি ওই আইডি এগুলো পাঠিয়ে দিল। রাহুলদা যতটা নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে তার থেকে অনেক বেশি বাবলুদা করতে হবে। এবং বাবলুদা সেগুলো সব পাঠিয়ে দিল, সেগুলো দিয়ে যাওয়া হলো। এবং সেখানে গিয়ে যেটা জানা গেল, সুটকেসটা আমাদের গাড়ি বেরিয়ে যাওয়ার পরে সুটকেসটা ওখানেই পড়েছিল এবং গড়াতে গড়াতে একটা 4 রাস্তার মোড়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছিল। এবং সেই দিনটা ছিল 15ই অগস্টের 3 দিন আগে। তো তার ফলে যেটা হয়েছিল, ওখানে বম্ব স্কোয়াড ডাকা হয়েছিল এবং সেই ব্যাগ স্ক্যান করে পুলিশ এসে ওই জায়গা ঘিরে সেই সুটকেস তুলে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এবং সেইখানে গিয়ে সেই পুলিশ আর কি প্রচুর জিজ্ঞাসাবাদ করলো যে আপনারা কে বলতো এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। তখন রাহুলদা বললো, আমি অভিনেতা, আর এই ইন্দ্রাশিস আমার থেকেও বড় অভিনেতা। এইসব বলে টলে ওখান থেকে সুটকেস নিয়ে আসা হলো এবং ভিডিওর ফোনে এখনও সেই ছবিটা রয়েছে। সুটকেস আসার পর আমরা সকলে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলাম সুটকেসটা। রাহুলদার সঙ্গে থাকলে এই ধরনের ঘটনা ঘটতেই এবং অজস্র অজস্র এরকম মজার ঘটনা। আজকে এখানে সিচুয়েশনটা এমন যে সবাই স্মৃতিচারণা করবে এবং তাতে আসলে আমরা সবাই প্রচণ্ড দুঃখে আছি। তো আমার তাই মনে হলো যে একটু রাহুলদার সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তটাই বলি, কারণ দুঃখটা তো ধাপে ধাপে আসছে। আজকে একবার কাঁদছি, আবার কালকে একবার কাঁদছি, আবার পরশু একবার কাঁদছি, কিন্তু তার মাঝখানে এই ঘটনাগুলো মনে পড়ছে এবং তাতে খুবই মিস করছি। আমরা আজকেই আলোচনা করছিলাম, ওই বাড়িটা থেকে যখন বেরোলাম মনে হলো এই জাস্ট বাইরে বেরিয়েছি, এক্ষুনি ফিরে আসবো। বাড়ির জিনিসপত্রগুলো এমনভাবে সাজানো। তো সরি, তো বিষয়টা এমনই যে এই কারণে রিদিমা আসতে চাইছিল। রিদিমা এটা করতে চায় না এখন সকলের সামনে দাঁড়িয়ে। তো এইটাই বলবো, রাহুলদা আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে। প্রথমত বলেছিল যে তুই কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলবি, তুই কিন্তু লিখবি এবং তুই কিন্তু আমার বোনকে কখনো দুঃখ দিবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে। তো এতদিন আমি জানি অনেক বিভিন্ন রকম করে আমি রাহুলদার এই বোনকে অনেক দুঃখ দিয়েছি, কিন্তু রাহুলদাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আর কোনোদিন দেবো না। এবং একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিলাম, সেখানে লিখেছিলাম যে আমরা চাই যে আমাদের ছেলে ধীরও তার জ্যাঠাকে চিনুক এবং রাহুলদাকে মনে রাখতে হয়তো পারবে না সে, কিন্তু তার এই গল্পগুলো সে কীরকম মানুষ ছিল, শুধু তো মজার মানুষ ছিল না, অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, এত পড়াশোনা জানে, এত যে কোনো বিষয়ে কথা বলতে পারে, শেখার তার থেকে পাওয়া শিক্ষাগুলো আমরা ধীরেও দিতে চাই এবং দেওয়ার চেষ্টা করবো আমাদের মতো করে। এবং দাদা ভাই আমরা আছি, আমার এই ভাই এই বোন আমরা সকলে আছি এবং আপনাদের সকলকেই বলবো যে ভালো সময়গুলো আমরা মনে রাখি। আমাদের সকলেরই খুব ভারাক্রান্ত মন, কিন্তু তার মধ্যে চেষ্টা করি ভালো মুহূর্তগুলো মনে করতে, কারণ এই মানুষটা তাই চাই। আমি যখন স্টেজে বলছিলাম মনে হচ্ছিল ঠিক আমার দিকে তাকিয়ে বলছে এমন কোনো কথা বলবি না যেন যাতে সবার কান্না হয়। আমি চেষ্টা করলাম কিন্তু শেষ পর্যন্ত কতটা পারলাম জানি না। থ্যাংক ইউ রাহুলদা ফর এভরিথিং। থ্যাংক ইউ।
যে রাহুল যেভাবে একদিন সারা বিশ্বকে সারা প্রকৃতি মানুষকে বাংলা চলচ্চিত্র জগতের মানুষকে হাসিয়েছে, তার অভিনয়ের মুখে কেঁদেছে, তার অভিনয় মুখে হাততালি দিয়েছে, তার অভিনয়ে মানুষ আপ্লুত হয়েছে, সেই রাহুল